নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। সবজি ডাল রান্না করব, তার জন্য 1 কাপ পরিমাণ ডাল সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এক চুলায় একটা একটা করে রান্না করতে হবে, তাই প্রথমে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালের পরিমাণ লবণ দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হতে থাক, এই সুযোগে আমি খোলাজা পিঠা তৈরি করার জন্য একটু ব্যাটার তৈরি করে নেব। 1 পট আতপ চাউল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম। ডিমটা উপর দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আলাদাভাবে ফাটিয়ে দেখছি নষ্ট হয়ে গেছে কিনা। না, ডিম ভালো আছে। চাউলের সাথে দিয়ে দিলাম। একসাথে সব ব্লেন্ড করে নেব। স্বাদমতো লবণ দিয়েছি, অল্প করেই নর্মাল জল দিয়েছি। ডিমটা এক সাইড করে রাখছি। এখন দেব ফোটানো গরম জল। ডিমের উপর ফোটানো গরম জল পড়লে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে পিঠা ভালো হবে না। সামান্য করে ফোটানো গরম জল দিয়েছি এবং ব্লেন্ড করে নিলাম। আরও জল লাগবে, তাই একবারেই সব জল দিলাম না। ব্লেন্ডারের জগটা ধুয়েও কিন্তু একটু জল নিতে হবে। ব্যাটারটা এরকম পাতলা করে নিয়েছি এবং একটা পিঠা দিয়ে দেখছি খুব সুন্দর মতো হচ্ছে। তবে মাটির খোলাতে যেরকম সহস্র জালি হয় সেরকম জালি হচ্ছে না। গ্যাসের চুলাটা এখনো ঠিক করানো হয়নি, তাই নিরুপায় হয়ে এখানেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। উনি বলছেন খারাপ হচ্ছে না, ভালোই লাগছে খেতে। তবে খোলাজা পিঠা মাটির খোলায় হলে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি বলেছি ঠিক। একটা একটা করে পিঠা হচ্ছে আর গরম গরম খেয়ে নিচ্ছি। এখন গরম কড়াইতে অল্প চীনাবাদাম ভেজে নেব। একটু বাদাম ভাজা থাকলে বিকালে চায়ের সাথে খাওয়া যায়। আমরা তো আর সবসময় চিঁড়ামুড়ি খাই না, মাঝে মাঝে খাই। বেশিরভাগ সময়ে এক মুঠো বাদাম খাই। ওরা বাপ বেটা বের হচ্ছে, পার্থ যাবে অফিসে, ওর বাবা যাবে বাজারে। একটাই মাত্র চাবি, তার জন্য একসাথে বের হলো। উনি গতকাল 2টা চাবি বানিয়েছেন। একটা চাবি ঠিক হয়েছে আর একটা হয় নাই। দোকানদার বলেছেন চাবিটা যদি ঠিক না হয় নিয়ে আসবেন, আমি যদি পারি ঠিক করে দেব, না হয় টাকা ফেরত দেব। ঠাকুর, তুমি নিরাপদে নিও, নিরাপদে রাখিও। আজ তো একটা ফুলও হইল না, পূজা দিমু কিভাবে? একটা ফুলও তো নেই। আগামীকাল ওই নয়নতারা ফুল মনে হয় একটা ফুটবে, ফুল নেই। যাক, এই জায়গাটা যে আমার কত প্রিয়। এখানে বসে আমি ঠাকুরের বাসনপত্র ধুই, পূজা দেই, কি যে ভালো লাগে এই জায়গাটা আমার। আজ ঘর মুছবো না, গতকাল মুছেছিলাম, একেবারে ফ্রেশ আছে। একটু ঝাড়ু। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এটা পরের দিন আর ব্যবহার করা যায় না, সারাদিন গায়ে থাকে তো
একেবারে ঘামে লোনা হয়ে যায়। অফিসে এসি আছে, কিন্তু আসা যাওয়ার রাস্তা তো গরম, আবার রাস্তায় জ্যাম থাকে। গত 2 দিন একটু আরামে আসা যাওয়া করে, ঢাকা শহরে জ্যাম কম। ঈদের ছুটির কারণে সবাই, অনেক মানুষ বাড়িতে চলে গেছে, আর স্কুল কলেজ অফিস আদালত বন্ধ ছিল, এই কারণে জ্যাম কম ছিল। কিন্তু পাথর বন্ধ নাই, ঈদের সময় ওর ছুটি কাটায় না, কারণ অন্যরা আনন্দ করবে, পার্থ তখন ছুটিতে থাকে না, ও অফিস করে। অন্য টাইমে সেই সুযোগ দেয়, এই কারণে। জানালাগুলি বন্ধ করে রাখি, শুধু শুধু বাসায় তো কেউ নাই, দিনের বেলায় জানালা খোলা রাখলে ওই ধুলাবালি ঢুকে, এই কারণে বন্ধ করে রাখছি। সন্ধ্যার পরে আবার বিছানাটা ঝাড়ু দিয়ে দেব, ছেলেটা আসলে যেন একেবারে সব কিছু ঝকঝক ফিটফাট থাকে, তাহলে ভালো লাগবে বাসায় আসলে। আমি এরকমই করি সব সময়, শুধু এই ছেলের বেলায় নয়, সব মানুষের বেলায়। কেউ আমার বাসায় আসলেও আমি এরকম করি, আসার আগেই সব কিছু রেডি করে রাখি। এই কভারগুলিও আমি নিজেই বানাইছি, তবে এটার একটা বোতাম নষ্ট হয়ে গেছে, খুলে গেছে, এই বোতামগুলি লাগাইতে হবে। রাহুলের সময় পার্থ মনে হয় টান দিছে, কিভাবে বোতামটা ছিঁড়ে গেছে। বাস, রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব, তাহলেই চলবে। এই রুমে আর কোনো কাজ নেই। মোজাগুলি এখানে রাখলাম, ব্যবহারের জামা প্যান্ট ওই 2টা ডয়ার একেবারে ভর্তি হয়ে গেছে, কই রাখারও জায়গা নেই। ভালোভাবে সব কিছু ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে রান্নাবান্না করব। এরপরে ঘরটা মুছে স্নান করে নেব। রান্না করতে হবে, এখনো রান্না করি নাই। পার্থ পান্তা ভাত খেয়ে গেছে, সব কিছু গুছাই নেই, তারপর রান্না করব।
ঘরে কিছুই নাই, বালিও নাই তেমন। পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। পার্থর রুমের দরজা জানালা সব বন্ধ করে দেব। আবার সন্ধ্যার পরে ও যখন আসবে তার আগে দরজা জানালা খুলে দেব। রান্নাঘরে চলে আসলাম। কয়েকটা কাঁঠালের বিচি ছেঁচে নিচ্ছি। এরপরে খোসাগুলি ছাড়িয়ে নেব। অল্প সময়ে খোসা ছাড়ানো হয়ে যাবে। বিচিগুলি গোটা গোটাই থাকবে, আর কাটবো না। গোটা থাকলেও সমস্যা হবে না, একটু ছেঁচে দিয়েছি, অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। সবজি ডালের জন্য একটা ধুন্দুল খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটা কাঁকরোল, একটা ধুন্দুল আর কয়েকটা কাঁঠালের বিচি দেব। বরবটি দিয়ে চাওয়া মাছের ভাজা করব। তার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে এরপরে কেটে নেব। কাঁঠালের বিচিগুলো ছেঁচে নেওয়াতে কত সহজে খোসাগুলি ছাড়ানো যাচ্ছে। লাল খোসাগুলি না উঠলেও কোনো সমস্যা হবে না, তবে একটু ভিজিয়ে রাখলে লাল খোসাগুলিও কিছুটা উঠে যাবে। এখনই উঠে যাচ্ছে। রান্নার জন্য সবজিগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। এরপরে সকাল থেকে আমরা সবাই খেয়েছি, থালা বাসন অনেকগুলি জমেছে। এতক্ষণ পর্যন্ত জানালাটা খোলা ছিল, থালা বাসনগুলি ধুয়ে নিচ্ছিলাম। ততক্ষণ বৃষ্টি হচ্ছে, মনে হয় 20-25 মিনিট হবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেবারে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো কত বড় বড়। সব জানালা বন্ধ করে দিয়েছি, শুধু রান্নাঘরের এই জানালাটা খোলা রেখেছি। এখন দেখছি বৃষ্টির জল ঢুকছে, তাই এটাও কিছুটা বন্ধ করে রাখবো। এই দেখুন, বারান্দা দিয়ে আসলাম। বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগছে। সেই যে 11টার দিকে পার্থসহ উনি বের হয়ে গেলেন, এখনো বাসায় ফিরেননি। নিশ্চয় বাজারের কোনো দোকানে বসে আছেন, এত বৃষ্টিতে বের হবেন না আশা করি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরা আর অল্প একটু রাঁধুনি। সবজি ডাল রান্না করব। সবজিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। কাঁকরোল, কাঁঠালের বিচি আর ধুন্দুল দিয়ে দেব। সবজির পরিমাণ সামান্য করে একটু লবণ দেব। ডালের পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন সবজির পরিমাণ দিয়ে দিলাম। এক চা চামচ হলুদ দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আমাদের জন্য কাঁচা হলুদ বেটেছিলাম, ওই পাটায় সিদ্ধ করা হেলনের ডালগুলিও একটু বেটে রেখেছি। ঘুটনি দিয়েও একটু ঘুটে রাখা যেত, তো আমি ভাবলাম পাটা যখন বিছিয়েছি একটু বেটে নিই। বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। ডালটা বেশি ঘন করব না, বেশি পাতলাও করব না, সেই হিসাবে রাখবো। অল্প করে একটু গুঁড়ো মরিচ দিয়েছি, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি 3-4টা, তাই সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়েছি। এই সুযোগে আমি মাছটা মেখে রেডি করে নেব। কুচানো পেঁয়াজ, বরবটি নিলাম। চেওয়া মাছগুলি আগেই লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। মাছের তেলটাও নিলাম। গতকাল চেওয়া মাছ আর ট্যাংরা মাছ এনেছিলেন, মাছগুলি কেটে কুটে ফ্রিজে রেখেছি। চেওয়া মাছগুলি অনেক বড় বড়, দেখতেও ভালো লাগছে।
স্বাদ মতো লবণ দিব, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দেব, মাছের তেলটাও দিয়ে দেব, তেলটা ধুয়ে রেখেছি। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। কিছুটা মেখে নিয়ে সামান্য সরিষার তেল দিয়ে দেব। অনেকেই বলে থাকেন মাছ ফ্রিজে বেশি দিন রাখলে ওই মাছের স্বাদ থাকে না। আগে আমিও এই কথাটাই বলতাম, ফ্রিজে বেশি দিন নয়, সপ্তাহখানেক থাকলেও ওই মাছের স্বাদ থাকতো না। কিন্তু একবার আমি মাছ ভালোভাবে ধুয়ে এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছি, পরে লবণ দিয়ে ধুয়ে রান্না করব সেটা ভেবে। তখন দেখলাম যে মাছের স্বাদ একেবারেই অটুট আছে, একেবারে তাজা মাছের মতোই থাকছে। সেদিন থেকে আমি আর লবণ দিয়ে মাছ কখনো ধুয়ে ফ্রিজে রাখি না। যে কোনো মাছ হোক, আমি লবণ ছাড়া পরিষ্কার করে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখি। 1 মাস পর নামিয়ে ওই মাছ রান্না করলেও আর কখনো মাছ স্পঞ্জের মতো সেরকম হয় না, স্বাদও নষ্ট হয় না। সবজি ডাল রান্না হয়ে গেলে কড়াইটা পরিষ্কার করে আবার বসালাম। তেল গরম হলে পেঁয়াজ ফোড়নে দিয়েছি, এখন মাছ দিয়ে দিলাম। আমি সবসময় ঘরোয়া রান্নাগুলি আমার মনের মতোই করি, তবে খেতে খুবই চমৎকার লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে ছড়িয়ে দেব, এরপরে ঢেকে ঢেকে রান্না করব। এখানে আর কোনো জল দেব না। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করলাম অল্প তাপে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, অনেকটাই জল বের হয়ে গেছে। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রান্না করব 7-8 মিনিট। 7-8 মিনিট পর রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। শুধু একটু উল্টিয়ে দিয়ে চুলাটা অফ করে দেব। একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। চেওয়া মাছের এরকম ভাজাই অনেক ভালো লাগে খেতে। এটার ঝোল অথবা ঝাল খেতে কখনোই ভালো লাগে না। দারুণভাবে হয়ে গেল, এখন চুলাটা অফ করে দেব। রান্নাও শেষ। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল, এখন দিনের 3:30 বাজে, এইমাত্র ভাত রান্না করলাম। সকালবেলায় ভাত রান্না করি নাই, পার্থ পান্তা ভাত খেয়ে চলে গেছে। তরকারি রান্না করেছি দুপুরের দিকে, কিন্তু ভাতটা এখন রান্না করলাম। গরম গরম ভাত খেতেই আমার কাছে ভালো লাগে। তার জন্যই আজ কয়দিন সকালবেলায় পার্থর জন্য অল্প ভাত রান্না করি, আর আমাদের জন্য দুপুরে রান্না করি। আজ তো সকালেও ভাত রান্না করি নেই। সব কিছু রেডি করে নিলাম, এখন আমাদের জন্য ভাত বেড়ে নেব। ফ্যানটা ছেড়ে দিয়েছি, অসম্ভব গরম। লেবু, কাঁচামরিচ নিয়ে নিলাম। গতকাল কাঁকরোলের মালাইকারি রান্না করেছিলাম, একটু রয়ে গেছে, ওটা এখন আমরা দুজনে নিয়ে নেব। কাঁকরোল খাওয়া হয়ে গেছে, পটলগুলি রয়ে গেছে। উনি বলছেন নিম পাতার গুঁড়ো কই? পার্থর টেবিলে রয়ে গেছে, নিয়ে আসছি। গরম ভাতের সাথে একটু নিম পাতার গুঁড়ো নিলে 2-1 গ্রাস খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু নিম পাতার গুঁড়ো খাই, এটা আমাদের লিভারের অনেক উপকার করে।
ও ডাল মাছ গতকালের তরকারি। কাঁঠালের দিছি কাজ করে ধুন্দুল খাইব, আবার ধুন্দুল খায়। ডালটা মনে হয় বেশি পাতলা হয়ে গেছে, বেশি ঘন করলেও আবার বসি যাবে। নিমের তিতা, জঘন্য তিতা, তবে স্বাদ লাগে খেতে। একদিন ভর্তা করছি না, কি স্বাদ হয়েছে। আখরোলের মালাইকারিটা এত যে চমৎকার হয়েছে, দারুণ। মাছ কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো হয়েছে। গতকালের একটু শুটকিও রয়ে গেছে, ওটা আমি খাবো। মাছের তরকারি। এসব মাছ খেতে ভালো লাগে, রাত্রে খাইব, এই খাইব। পার্থ এটা খুব পছন্দ করে, এই মাছ রাত্রে এসে খাই। ও কি দারুণ, তবে মনে হচ্ছে একটু লবণ বেশি হয়েছে। হ্যাঁ, লবণ বেশি নেই, একটু বেশি হয়েছে। আগে আমার বাবা আনতো বাজার থেকে বড়, এরকম বড় বড় চিংড়ি মাছ। এটাকে আমরা চিংড়ি মাছ বলি, সাইয়া মাছ। এটাকে আমরা সাইয়া মাছ বলি। বড় বড় আনতো এরকম। তবে ঢাকা শহরে আসি এত বড় কোনোদিনও আনো, আজকে প্রথম। মাগো কি চমৎকার, একেবারে মনের মতো করে রান্না করছি। দারুণ লাগছে। বরবটিগুলিও একেবারে তাজা। তো ভ্যান গাড়ি একটা গেছে কেন,
30 টাকা করে লাউর পিস, 30 টাকা লাউর পিস, 30 টাকা বিক্রি করি। হিন্দি জানো? ওই রাস্তার উপরে রান্না করতাম লাগবে দিন এনে দেখি বৃষ্টির আগে দিই। বৃষ্টি তো কি বৃষ্টি যে হইল। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।